আওয়ামী লীগের সভানেত্রী তিনি সংবাদ সম্মেলনে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটা যদিও তিনি ইংরেজি ভাষায় দিয়েছেন, তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশাল বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসতেছেন দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশের তিনি পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী। যদি তিনি রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন তাহলে সেই বক্তব্যের মধ্যে অবশ্যই বর্তমান তার রাজনৈতিক দলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবশ্যই আহ্বান আছে, বাংলাদেশের রাজনীতিতে তার বার্তা আছে, বাংলাদেশের জনগণের প্রতিও তার বার্তা আছে। আজকের এই ভিডিওতে মূলত আমরা সেই বার্তা এবং আহ্বান সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করব। আমি আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী সভানেত্রী তিনি তার বক্তব্যটি শুরু করেছেন এফসিসি সাউথকে আন্তরিক ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে। আমি প্রথম থেকে বাংলা ভাষায় কয়েকটা লাইন পড়ে শোনাই, তারপরে মূল সেই বার্তাগুলো, সেই আহ্বান জানার জন্য যেখানে যেতে হয় সেখানে আমরা গিয়ে পড়া শুরু করব। বাংলাদেশ সম্পর্কে নিষ্ঠা, সাহস এবং পেশাদারিত্বের সঙ্গে যারা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন সেই সকল সাংবাদিকের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্যকে মানুষের সামনে তুলে ধরা, বিশেষ করে তখন যখন ক্ষমতাসীনরা সত্যকে আড়াল করার চেষ্টা করে। ইতিহাসের সংকটময় সময় এই দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপরে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আজ আমি শুধু বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী হিসেবে নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেও আপনাদের সামনে কথা বলছি। আমি এমন একজন মানুষ যিনি সারা জীবন বাংলাদেশের মানুষের পাশে থেকেছি। আমাকে আমার দেশ থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে, কিন্তু কখনোই আমাকে আমার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়নি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার আগে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতাকে এবং মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদকে। একই সঙ্গে তিনি গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন 1975 সালের 15ই আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের। তারপরে তিনি এই জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে বলেছেন যে কোটার পক্ষে তারাও ছিলেন না, তারা কোটা বাতিলের পক্ষে ছিলেন। 2018 সালে বাতিল করে দেওয়া হয়েছিল, 24-এ আবার আদালত সেই বাতিলাদেশ স্থগিত করে। পরবর্তীতে তারা আবার আদালতের দ্বারস্থ হন বাতিল সেটা বহাল রাখার জন্য। তারপরও ছাত্রদের আন্দোলনকে 57 মহলরা তারা নিজেদের সুবিধার্থে সেই দিকে কনভার্ট করে এবং ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, আন্দোলন চলাকালীন পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, পুলিশের প্রাণ কেড়ে নেওয়া। এবং এখানে পুলিশের ওই বিষয়টা তিনি একটা প্রশ্ন রাখছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছেন যে ধরুন একটা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করা হচ্ছে, অগ্নিসংযোগ ঘটানো হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ফাঁড়িতে আক্রমণ, লুটপাট করা হচ্ছে, পুলিশের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, তাহলে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি করার আছে, মানে দায়িত্বটা কী হওয়া উচিত? আমি যদি পড়ে আপনাদের শোনাই, যখন রাষ্ট্রের স্থাপনা ধ্বংস করা হয়, কর্মকর্তাদের হত্যা করা হয় এবং অস্ত্র লুট করা হয়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কী হওয়া উচিত? এই প্রশ্নটা তিনি করছেন। তার মতে, মানে শেখ হাসিনার মতে, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক দায়িত্ব। এই যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু ওই যে পুলিশকে যে দোষারোপ করা হয় সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে তিনি তুলে ধরছেন। তারপরে আন্দোলন সফল হওয়ার পরে ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন। ক্ষমতায় আসার পরে কীভাবে ম্যাটিকুলাস ডিজাইন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাত আনা এবং সকল শ্রেণী মানুষই অনিরাপদের মধ্যে পড়া, ধানমন্ডি 32 নাম্বার থেকে শুরু করে মুক্তিযোদ্ধার সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলার যে অপচেষ্টা ডক্টর ইউনূসের শাসনামলে হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে তারা বলেছেন। এগুলো টু দ্য পয়েন্টে না পড়লেও না জানলেও হবে। আমরা যে বিষয়টা জানার জন্য মূলত আলোচনা সেই দিকে এখন আসেন। শেষের দিকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আহ্বান জানান
আহ্বান বাংলাদেশের জনগণের গণতন্ত্র, ন্যায় বিচার ও শান্তির সংগ্রামে পাশে দাঁড়ানোর জন্য তিনি বলেন, একটি স্থিতিশীল বাংলাদেশ শুধু দেশের জন্য নয়, মানে একটি স্থিতিশীল বাংলাদেশ যে শুধু এই দেশের জন্যই তা নয়, সমগ্র দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। কাদের কাছে দাবি তুলেন? আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে দাবি তুলে ধরেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। তাহলে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আওয়ামী সভানেত্রী তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে কী আহ্বান করলেন এবং দাবিটা কি জানালেন। এরপরে একেবারে খুবই গুরুত্বপূর্ণ শেষের অংশটুকু, শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমার ভাগ্যে যাই থাকুক আমি আমার মানুষের কাছে ফিরব। কে বলতেছেন? শেখ হাসিনা বলতেছেন যে তার ভাগ্যে যাই থাকুক তিনি তার মানুষের কাছে ফিরে আসবেন। তার মানুষ কারা? ওই যে প্রথমেই বলছেন সারাটা জীবন দেশের জনগণের পাশে দাঁড়িয়ে থেকেছেন, জনগণের সাথে থেকেছেন। এরপরে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে যত বাধাই আসুক আমাকে থামানো যাবে না। শেখ হাসিনা বলতেছেন যে তার বিরুদ্ধে যত বাধাই আসুক তাকে থামানো যাবে না। বোঝার চেষ্টা করুন, আমি নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নই, আমি উদ্বিগ্ন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। মানে তিনি আর আগে ওই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছিলেন না যে আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি অবগত আছি। তার ভবিষ্যৎ সম্পর্কে তিনি অবগত থাকার পরেও তার ভবিষ্যৎ নিয়ে তিনি নিজে উদ্বিগ্ন নয়, তিনি উদ্বিগ্ন দেশের মানুষের বা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। তারপরে তিনি বলতেছেন যে আমি দেশে ফিরতে চাই বা মানুষের পাশে দাঁড়াতে, তাদের নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করতে। জনগণই সকল ক্ষমতার উৎস, আমি তাদের বিশ্বাস করি, ভালোবাসি এবং আমি তাদের কাছেই ফিরে আসব। এই যে কথাটা বললেন, এই কথাগুলোর মাধ্যমে আমরা কি বার্তা পেলাম? তিনি তো অবশ্যই বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে বার্তা দিলেন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান এবং দাবিগুলো জানলাম, এবং তিনি বলতেছেন যে তাকে যত রকম বাধা দেওয়া হোক না কেন তাকে থামানো যাবে না। তিনি তার নিজের ভবিষ্যৎ নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। কী হবে, কী করবেন? তার বিরুদ্ধে রায় কার্যকর করবেন? তিনি পরোয়া করেন না। তাই তিনি আসলে মাফ করবেন, পরোয়া করেন না। তাকে নিয়ে তিনি মোটেও চিন্তিত নয়, উদ্বিগ্ন নয়। তিনি উদ্বিগ্ন দেশের জন্য। তিনি দেশে আসবেন কাদের কাছে? দেশে আসবেন কেন? তিনি দেশে আসবেন মানুষের পাশে দাঁড়াতে, তাদের অর্থাৎ দেশের জনগণের নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি নিশ্চিত করতে আসবেন। জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথাটা তিনি ক্ষমতা থাকাকালীনও বলছেন, এখনও বলতেছেন, এবং তিনি এটা বিশ্বাস করেন যে জনগণই ক্ষমতার উৎস এবং ভালোবাসেন জনগণকে, এবং তিনি তাদের পাশে অর্থাৎ জনগণের কাছেই ফিরে আসতে চান। প্রিয় দর্শক, আশা করি আওয়ামী সভানেত্রী সেই ইংরেজি বক্তব্য থেকে তিনি আদৌ কী বার্তা দিয়েছেন দেশের মানুষের প্রতি, দেশের রাজনীতিতে, এই বিষয়টা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে তার বিরুদ্ধে যতই বাধা দেওয়া হোক কোনোভাবেই তাকে থামানো যাবে না। তিনি আসতে চাইছেন, আসবেনই, এটাই হচ্ছে মূল বার্তা। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।